আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানসিকভাবে অবশ্যই ভালো নাই, শারীরিকভাবে আশা করি ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৭৬ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস। আমি এখানে ইনডেক্স নিয়ে কথা বলবো, প্লাস দুইটা স্টক দেখাবো। আমি ঈদের সময় কয়েকটা ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলছিলাম, তাদের আসলে এই কঠিন পরিস্থিতিতে ওই স্টকগুলোর কী অবস্থা, আপনাদের এবার কী করা উচিত, এই মার্কেটে টিকে থাকতে হলে এ বিষয়ে কথা বলতে হবে। বা ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা এখন আবার নতুন করে শুরু হলো, ইসরায়েল তো আছেই, নতুন করে আমেরিকা, সে বিষয়ে কথা বলবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি সবসময় ট্রেডিং বলছি যে ট্রেডিং এই মার্কেটে চলে না, আপনারা ইনভেস্টমেন্টে যাবেন। অনেক ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে মার্কেটে ট্রেডিং করা যায়, তারা আমাকে দয়া করে আজকে একটু ফোন দেবেন। একজন সেনাবাহিনীর একজন ভাই আছেন, উনি মহাখালী ডিওএসএসে থাকেন, আপনি একটু ফোন দেবেন আমাকে। আরেক ভাই আছেন সম্ভবত রামপুরার এদিকে থাকেন, বনশ্রী বা এদিকে, আপনি একটু ফোন দেবেন। সিলেটের এক ভাই আছেন, আপনি ফোন দেবেন। তারপরে যায় এক ভাই আছেন আমেরিকা থেকে, ফোন দেন, ট্রেডিং করা যায়। আপনার সাথে আমার অনেক কথা হয়েছে যে এই মার্কেটে ট্রেডিং করা যায়। আপনিও দয়া করে আজকে সন্ধ্যায় আমাকে একটু ফোন দেবেন। আপনাদের সাথে আমার কথা আছে, কিভাবে ট্রেডিং করা যায় আমি আপনাদের কাছ থেকে একটু শিখব। আপনারা কিন্তু এখন আর ফোন দেবেন না আমাকে, আমি জানি। এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, এটাই হচ্ছে সমস্যা এই মার্কেটে। মানে এটাই মার্কেট, এটাই পজিটিভ, এটাই মার্কেট, এটাই নেগেটিভ। যাই হোক, তো ৭৬ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, 271 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 15টা, ডিক্লাইন 363টা, আনচেঞ্জ 15টা। টপে স্টাইল ক্রাফট, রহিম ফুড, স্ট্যান্ডার্ড ব্যাংক। আচ্ছা, এই যে তিনটা স্টক আজকে দাম বাড়লো ৭৬ পয়েন্ট ইন্ডেক্স মাইনাসের পরেও, এগুলো কেন বাড়ছে কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই। আর লুজারে প্রাইম ফাইন্যান্স, ফারেস্ট ফাইন্যান্স, আজকে 8টা শেয়ারের মতো 8% করে দাম কমে গেছে। দুইটা সম্ভবত টোটালি 10%ই কমে গেছে, এই দুইটাই। মানে ফাইন্যান্স সেক্টর, আমি গত কয়েকদিন আপনাদেরকে ফিনান্স সেক্টর নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, 3-4টা, আপনাদেরকে সাবধান করছি আমি। এখানকার অনেকগুলা ফিনান্সের প্রায় 15টা স্টককে কিন্তু মানে আপনারা টোটাল টাকাই হারিয়ে ফেলতে পারেন, সম্ভাবনা আছে। এই ধরনের কথা বললে আপনারা বলতেছেন যে প্যানিক দেওয়া হচ্ছে মার্কেটে। বাস্তবতা যেটা সেটা তো বলতে হবে, যেটা নিউজে আছে, যেটা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিচ্ছে, সেটা কীভাবে প্যানিকড হয়। তারা সিদ্ধান্ত নিচ্ছে যে 15টা ফিনান্সের শেয়ারকে তারা ডেস্ট্রয় করে দেবে। এর মধ্যে সবগুলোই পুঁজিবাজারে তালিকাভুক্ত না, অতালিকাভুক্তও কিছু আছে। তো ফিনান্স সেক্টর নিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এই যে হঠাৎ করে আজকে এত ৭৬ পয়েন্টের মতো মাইনাস হওয়ার পরেও 4-5টা শেয়ার মানে পজিটিভ থাকলো, কিছুক্ষণ শ্যাম্পু সুগার মিলও ছিল, এদের কি আছে? কিছু আছে? কিছু নাই। এরাই আবার পজিটিভ হচ্ছে, এদের এখানে আবার এন্ট্রি নিচ্ছে। হয়তো আজকেও কেউ না কেউ এই শেয়ারগুলো কিনছে ট্রেড করার জন্য। এই রহিম ফুড বলেন, স্টাইল ক্রাফট বলেন, বা স্ট্যান্ডার্ড ব্যাংক বলেন, বা শ্যাম্পু সুগার মিল বলেন, এগুলো কেউ না কেউ কিনছে তো ট্রেড করার জন্য। আবার 2 দিন পরে এগুলো পড়বে, টাকা হারাবে। মানে এভাবেই টাকা আসলে হারিয়ে যায়, এভাবেই টাকা হারিয়ে যায়। ভ্যালুতে যদি বলি, লাভেলো, বিসিসিআই, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বলিয়াম, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, বিপিপিএল। ট্রেডে লাভেলো, ওরিয়ন ইনফিউশন, ইন্ডেক্স মোবারে স্ট্যান্ডার্ড ব্যাংক 0.51, ফাইনিয়র ইন্স্যুরেন্স 0.61, লিগ্যাসি ফুড 0.15, 16, ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাড বিসি 4.19, ওয়ালটন 3.42, আলারাফা ইসলামী ব্যাংক 2.67। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। আমি আবারও ওই ভাইদেরকে অনুরোধ করব, কারণ আপনারা আমার সাথে অনেক কথা বলছেন যে মার্কেটে ট্রেড করা যায়, আপনারা আমাকে ফোন দেবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। এবার আসেন ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি। এখানে 4677 ইন্ডেক্স, মুভিং অ্যাভারেজ হচ্ছে 4702। এই যে পতনটা হলো, এরকমের একটা ভারত পাকিস্তানের সময় এই ক্যান্ডেলটা তৈরি করছে, পতন হলো, আজকে আবার এই পতনটা হলো। এই যে পতনটা এখানে হয়েছে, শুধু এইটুকু যে বাড়ছে, এইটুকু, এই পতনের যে ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটা কি আপনি পোষে নিতে পারছেন? পারেন না। ট্রেডিং স্টকে, ফান্ডামেন্টাল স্টকে তো প্রাইস বাড়েও না, কমও না, পড়ে আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যে ট্রেড করছেন, এই পতনে কি আপনি এটা কি ঠেকাতে পারছেন? পারেন নাই। আবার এখন যে এই যে আজকে যে পতনটা হলো, এই পতনটা যে হলো,
এখান থেকে যে এতটুকু উঠলেও আপনি 2% আর ফেরত পাবেন না আপনার আজকে যতটুকু ক্ষতি হয়েছে। এটা যদি হইতে হয় তাহলে 4800 আসতে হবে। এটাই হচ্ছে কারসাজি, এটাই হচ্ছে রাশেদ মাকসুদের ব্যর্থতা, এটাই হচ্ছে সিডিবিএল এর ব্যর্থতা, এটাই হচ্ছে বাংলাদেশ বর্তমান সরকারের ব্যর্থতা। এটা হচ্ছে মূল বিষয়। ইন্ডেক্স পড়তেই পারে, এখন ইন্ডেক্স আজকে 76 পয়েন্ট পড়ছে, কালকে 80 পয়েন্ট যদি বাড়ে তাহলে যে পরিমাণ পড়ছে সে পরিমাণ মোটামুটি একটা লেভেল তো ঠিক থাকবে। কালকে যদি 100 পয়েন্টও বাড়ে, আপনার আজকে যদি 10% পড়ে কালকে সেটা 2%ও বাড়বে না যদি 100 পয়েন্ট ইন্ডেক্স বাড়ে। এখানেই আসলে মানে কারসাজি হয়, এগুলো নিয়েই আসলে কথা বলা। আর এইসবের সাথে আপনারা প্লে করে কোনো দিন পারবেন না। এ কারণে আমি যে বইটার কথা বলতেছি, আমি যে বইটা আসলে লিখেছি আপনাদেরকে এগুলোই বোঝানোর চেষ্টা করছি ওই বইতে, যে আপনাদের কি করা উচিত। এই মার্কেটে যদি টিকে থাকতে তাহলে আপনাদের কি করা উচিত, আপনারা কি করবেন, আপনাদের মনোজগতে কি হচ্ছে, আর আমি আসলে আপনাদের কি করা উচিত, আপনারা কি চিন্তা করতেছেন আর আপনাদের কি করা উচিত। আচ্ছা, এই একটা কথা বলি, আমি বইয়ের কথা যেহেতু আসছে, আমি এইখানেই আজকে সকালে বলি, শুরুতেই কিন্তু ইন্ডেক্স নেগেটিভ ছিল, যেহেতু রাতের বেলা আপনারা সকালবেলায় জেনে গেছেন যে হামলা হয়েছে 3টে জায়গায়, ইরানের 3 জায়গায় মার্কিন হামলা করছে আমেরিকা, তার মানে ইন্ডেক্স খুব ভয়ঙ্করভাবে পতন হবে, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছিলো সকালবেলায়। তাহলে আপনার যে শেয়ারটা আপনার 10 পয়সা 20 পয়সা লস ছিল, দিন শেষে তো আরও বেশি লস হয়েছে না, সকালে তো আরও কিছুটা লস কম ছিল, তখন কি ট্রেডিং স্টক তো স্টপ লস আপনাকে নিতে হবে। আপনি কি নিছেন স্টপ লস? নেন নাই, বেশিরভাগ ট্রেডার নেন নাই। কেন নেন নাই? এটাই মনস্তাত্ত্বিক বিষয়। এটাই আমি আমার আসলে বইতে বোঝানোর চেষ্টা করছি, যে আপনি জানেন ইন্ডেক্স পড়বে, এরপর আপনি স্টপ লস নিচ্ছেন না, কিন্তু আপনি কিনছেন খুব দ্রুত প্রফিটের আশায়। এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আসলে ভাবনার বিষয়, এগুলোই চিন্তা ভাবনা করবেন আপনারা। এরপর আসেন 1 মিনিট চার্ট, সেটা তো ভয়ঙ্করভাবে পতন হলো, দেখাই গেল, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। আজকের ইন্ডেক্সে ট্রেডাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সব সময় হয়। এটা যে মার্কেট আজকের পতন এমন হয়েছে তাই না, এরকম পতন, এরকম উত্থান যেটাই হোক, এই মার্কেটে যতটুকু এই যে পড়ার মধ্যে তো সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে ট্রেডাররাই ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েকদিনে, এখান থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইন্ডেক্স যদি এদিকে বাড়ে, এভাবে যদি পজিটিভ হয়, ঠিক আছে, এই পজিটিভ যদি হয়, আমি যদি বলি ইন্ডেক্স যদি পজিটিভভাবে ঘুরে, যদি এখান থেকে যদি ইন্ডেক্স যদি উপরের দিকে যায়, এভাবে যদি উপরের দিকে সবুজ ক্যান্ডেল করে করে উপরের দিকে যায়, তখনও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ট্রেডাররা, মাথায় রাখবেন। যারা ইনভেস্টমেন্ট করে তারা এখন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আর ইন্ডেক্স যখন এইভাবে বাড়বে তখনও তারা ক্ষতিগ্রস্ত হবে না। অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলোই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আমি। এখন আমি যে ঈদের সময় যে কয়েকটা স্টক নিয়ে কথা বলছি, তাদের কি অবস্থা? একটা স্টক হচ্ছে যমুনা অয়েল, আজকে 1%ও কমে নাই। তো ইন্ডেক্স তো 76% মাইনাস হয়েছে, আজকে কমে নাই কেন? গতকালকে তো ইন্ডেক্স মাইনাস গেছে, তো কমা নাই কেন? গতকালকে মাইনাস গেছে না ইন্ডেক্স? গতকালকেও মাইনাস গেছে, তার একদিন আগেও মাইনাস গেছে, কত পার্সেন্ট কমছে সে? এখানে তো আসা উচিত তার, নর্মালি এর আগে আসছে না সেখানে, অন্তত এখানে আসুক না, এখানে আসতেছে না কেন এই শেয়ারটা? যমুনা অয়েল তো এখানে আসা উচিত, 170 তো অন্তত তার আসা উচিত, এখন 173 টাকা চলে, তার তো এখানে অন্তত আসা উচিত। এতটুকু ইন্ডেক্স পতন হলো, তাহলে সেখানে আসবে না কেন? আসে নাই। এটাই হচ্ছে ব্যাখ্যার বিষয়, কেন সে আসতেছে না। আর একটা স্টক নিয়ে আমি আলোচনা করি, মেঘনা পেট্রোলিয়াম। তার তো নর্মালি এর আগে পড়ছে সেইখানে 198 টাকায়, এখন 202 টাকা, তার তো আসা উচিত। কেউ তো এটার কি বলে পড়ার পর আবার সে ঠিকই ক্যান্ডেল তৈরি করে আবার সে 1%ও কমে নাই আজকে তার শেয়ার। এভাবে আরও অনেকগুলো স্টক আছে তাদের। আমি যে স্টকগুলো নিয়ে সবসময় বলি যে আপনারা এই স্টকগুলোতে, এই ভালো স্টকগুলোতে আপনারা এন্ট্রি নেন, নিয়ে বসে থাকেন, একটা প্রফিট টেক করেন অথবা ডিভিডেন্ড নেন। সেটা না করে ট্রেড করতে গিয়ে আসলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা ট্রেড করবেন না এই মার্কেটে, কখনোই করবেন না। মার্কেট যখন ওভার ভ্যালুড থাকবে, মার্কেট যখন ওভার প্রাইস হবে, মার্কেট যখন ইন্ডেক্স বাড়বে 1200, 1500, 1000, 2000, 3000 যতই বাড়ুক, যখনই বাড়ুক, আজ থেকে 5 বছর পরে বাড়ুক, 5 মাস পরে বাড়ুক, 2 মাস পরে বাড়ুক, ট্রেড করে এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। এটাই আমার চ্যানেলটা শুরুর উদ্দেশ্য ছিল, এটা আমি সবসময় শত ভিডিও করছি শুধু এটা নিয়ে, যে ট্রেড এই মার্কেটে চলে না। তো শেষ কথা হচ্ছে আপনারা ট্রেড করবেন না, ইনভেস্টমেন্ট পলিসিতে চলে আসুন। যারা নতুন
পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন। কিভাবে ইনভেস্টমেন্ট করবেন আসলে সে বিষয়ে ধারণা দেওয়া হবে। এরকম আরও অনেকগুলো স্টক আছে, তাদের প্রাইস কমে নেয়। তো সব কথা শেষ কথা হচ্ছে ভালো স্টকের সাথে থাকবেন। আর আগামীকালকে এই মুহূর্তে যদি আপনাদের হাতে যদি ক্যাশ টাকা থাকে একটু অপেক্ষা করুন, নতুন করে কোনো শেয়ার বাই বা এভারেজ কিছুই করবেন না, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আর ইরান আর আমেরিকার যুদ্ধ যে বিষয়টা, সেটা হচ্ছে আমেরিকার 3 জায়গায় ইরানের পারমাণবিক যে ইয়েগুলো আছে সেখানে 3টা জায়গায় তারা হামলা করছে। তারা বলছে তারা ধ্বংস করছে, ইরান বলছে তারা পারমাণবিক যে সরঞ্জামগুলো আছে তারা অন্য জায়গায় নিয়ে গেছে। এখন এটাতে অনেকগুলো প্রবলেম দেখা দিবে। ইরান মধ্যপ্রাচ্য অনেক বড় একটা দেশ, তার আশেপাশে অনেকগুলো আছে, পাকিস্তান আছে, ইরাক আছে, আফগানিস্তান আছে, মানে এদের সাথে ভারত আছে, এদের সাথে সবার সাথেই ইরানের সাথে কিন্তু সবার সাথে কিন্তু বর্ডার আছে। এখন মধ্যপ্রাচ্য উত্তপ্ত হবে। এখন আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছেন ওনারা বেশিরভাগই কিন্তু মধ্যপ্রাচ্যে আছেন। রেমিটেন্সের উপর বিশাল একটা ধাক্কা খাবে। আর রেমিটেন্সের উপর ধাক্কা খেলে আমাদের রিজার্ভ কমে যাবে। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ কমে গেলে ডলারের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, টাকার মান কমে যাওয়ার সম্ভাবনা আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে তখন। তারপর তেলের ব্যাপার আছে, জ্বালানি তেলের যে হরমুজ প্রণালী, এটা যদি ইরান যদি এখন ওখানে প্রায় 42টা না 43টা আশেপাশের দেশে আমেরিকান ঘাঁটি আছে, ওগুলোতে এখন ইরান হয়তো সরাসরি আমেরিকা হামলা করতে পারবে না, ইরান কিন্তু সরাসরি কিন্তু ওই ঘাঁটিগুলোতে হামলা করতে পারবে। হামলা করতে গেলেই প্রবলেম তৈরি হবে। তেলের যে বিষয়টা সেটা তখন সামনে চলে আসবে, তেলের দাম বেড়ে যাবে। তেলের দাম বেড়ে গেলে আমাদের যে জ্বালানি তেল বেড়ে গেলে আমাদের যে গাড়িগুলো চলে, যে মানে কাভার্ড ভ্যানগুলো বা পণ্য আনা নেওয়ার যে বিষয়গুলো, এগুলোর দাম বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে, গাড়ি ভাড়া বেড়ে যাবে। তার ইমপ্যাক্ট পড়বে আপনার এই মালের উপরে। আর সেটা যখন আমরা কিনতে যাব তখন আমরা বেশি দামে কিনবো। যেখানে আমাদের সরকার বলার চেষ্টা করতেছে মুদ্রাস্ফীতি কমাবে, সেটা তো এখন আসলে থেমে যাবে। এখন মুদ্রাস্ফীতিতে এখন কমবে না, সেটা আরও বেড়ে যাবে এখন। তো সুতরাং বিশাল ইমপ্যাক্ট পড়বে যদি এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়। আমেরিকা যদি বারবার এখানে নাক গলায়, এটার পরিণতি ভয়ঙ্করভাবে খেসারত দিতে হবে। আর যদি কোনোভাবে যদি আপনারা ওনাকে দেখলাম কমেন্টস করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই, চীন এবং রাশিয়া যদি কোনোভাবে ইরানের সাথে যদি এঙ্গেজ হয়ে যায়, ইরানের সাথে কোনো না কোনো কারণে, চীন তো হবেই যদি আমেরিকা এভাবে বারবার যদি অ্যাটাক করতে থাকে। আর যদি আমেরিকা গতকালকে করছে যদি চুপ মেরে থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে যদি বারবার অ্যাটাক করতে থাকে তাহলে এখানে চীন ঢুকবেই, রাশিয়া ঢুকবেই। আর চীন রাশিয়া যদি ইরানের পক্ষ থাকে, আমেরিকা ইসরায়েল এদিক থেকে যদি ওরা যদি কয়েকটা পক্ষ থাকে, তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। এটা তো নর্মাল বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে হয়েছে একটা ইতিহাসটা দেখলে আপনারা বুঝবেন। ওখানে কি সব দেশ কি একসাথে বিশ্বযুদ্ধ মানে কি সব দেশ কি একত্রে যুদ্ধ করে নাকি? বিশ্বের পরাশক্তিগুলো 2 ভাগ হয়ে যাবে, সেটাই বিশ্বযুদ্ধ। এখানে 8-10টা পরাশক্তি যদি কোনোটার দিকে 4টে চলে যাক, একদিকে 6টা চলে গেছে, তাহলে তখনই যুদ্ধ শুরু, সেটাই বিশ্বযুদ্ধ। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে আগেও সতর্ক করছিলাম যে ইরান এবং ইসরায়েল, আমার ভিডিওতে আছে যে আপনারা এই যুদ্ধের দিকে খেয়াল রাখবেন। কারণ আমেরিকা, আমি আরও এটা 1 সপ্তাহ আগে বলছিলাম, আমেরিকা যদি এখানে হামলা করে, আমেরিকা হামলা করবেই, যেহেতু সে তার যুদ্ধ জাহাজগুলো কাছাকাছি নিয়ে আসছে, আমেরিকা হামলা করবে, আমার ভিডিওতে বলা আছে। তো আমেরিকা হামলা করছে, তার ইম্প্যাক্ট মার্কেটে পড়ছে। এটা কিন্তু আরও 7-8 দিন আগেই ভিডিওতে বলছিলাম যে এই যুদ্ধের দিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধ করতো এটা সমস্যা হতো না, এটার ইম্প্যাক্ট পড়ে নাই। কিন্তু আমেরিকা যখন এখানে চলে আসছে তখনই কিন্তু তার ইম্প্যাক্টটা পড়া আরম্ভ হয়েছে। আশা করি এই দুঃখজনক অধ্যায় শেষ হবে, হয়তো আপনারাও কিছুটা স্বস্তি পাবেন। আসলে আপনারা এই মার্কেটে ট্রেড করবেন না, এটা ট্রেডিং মার্কেট না। আমি আবারও বলবো, ওই যে ভাইদের আমি আমার তো মনে নাই, অনেকেই ফোন দিয়েছেন, আর এর বাইরে অনেকে ফোন দিয়েছেন আমাকে যে ট্রেড করা যায়। আপনারা আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, অবশ্যই কথা বলবো। আপনাদের সাথে আমার কথা বলার প্রয়োজন আছে। দিন শেষে আমি এটুকুই বলবো, কখনো এই বাংলাদেশের পুঁজিবাজার ট্রেডিং মার্কেট না, এটা ইনভেস্টমেন্ট মার্কেট। আর এখানে মাত্র 8 থেকে 10টা শেয়ার আছে। আপনার মূলধনকে যদি আপনি সেফ জোনে রাখতে চান, সব সময় এই স্টকগুলোতে আপনাকে এন্ট্রি নিয়ে থাকতে হবে সারা জীবন। হয়তো পরিবর্তন হতে পারে, আজকে হয়তো 8-10টা শেয়ার ফান্ডামেন্টাল আছে, 2 বছর পর হয়তো 1 বছর পর হয়তো অন্য আরেকটা শেয়ার এর সাথে যোগ হবে। হ্যাঁ, আবার এইখান থেকে এই কয়েকটা স্টক থেকে আবার 2-1টা হয়তো বের হয়ে চলে যাবে, তারা আবার ভালো নাও থাকতে পারে। এটা পরিস্থিতির আলোকে নির্ভর করে আপনাদেরকে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে হবে। এর বাহিরে অন্য কোনো বিকল্প নাই। বাংলাদেশের পুঁজিবাজারে টিকে থাকতে হলে ট্রেডিং করে ইন্ডেক্স যদি 30,000ও হয় ইন্ডেক্স,
একজন ট্রেডার যতটুকু প্রফিট করবে, ইন্ডেক্স যদি এখান থেকে এখন চলতেছে 4,600, এখান থেকে যদি ইন্ডেক্স 20,000 চলে যায়, একজন ট্রেডার যতটুকু প্রফিট করবে তার থেকে 3 গুণ বেশি প্রফিট করবে ইনভেস্টমেন্ট, যে ইনভেস্ট করবে সে সবচেয়ে বেশি প্রফিট করবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটাও শেয়ার করবেন, আপনারা আতঙ্কিত হবেন না। আসসালামু আলাইকুম।